ঘটনাটা কিন্তু দুর্দান্ত। কারণ আমি তোমাদের বলি, আজকে একজন অধ্যাপিকা ম্যাডাম আমাদের ঘটনাটা শেয়ার করে। আমাদের একটা অনেকের একটা কোশ্চেন্স থাকে যে আমরা প্রায় শুনতে পারি যে আমরা ভূত প্রেত নিয়ে যেহেতু সবসময় আলোচনা করি, তো এর মাধ্যমে আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠে আসে। যে আমরা অনেকেই বলি যে জানো তো, আমার বাড়িতে কদিন ধরে অদ্ভুত কিছু। নমস্কার আমার সকল দর্শক বন্ধু, চলে আসলাম দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা আমাদের একজন অধ্যাপিকা উনি শেয়ার করেন। ম্যাডাম বলেন, আমি একজন অধ্যাপিকা হওয়ার সাথে সাথে একজন খুব ভালো অ্যাস্ট্রোলজার। খুব ভালো বললাম কারণ এটা আমার না, এটা জনসংখ্যক বহু মানুষের ফিডব্যাক। তো আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, যেরকম ভাবে আমাদের ম্যাডাম ঘটনাটা শেয়ার করেন। ম্যাডাম বলেন, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন যারা বলে থাকেন যে ম্যাডাম, বাড়িতে অনেক রকম অদ্ভুত অদ্ভুত জিনিস হচ্ছে, আদৌ আমরা বুঝতে পারছি না যে কেন হচ্ছে। বাড়িতে কি ভূত পেতের বাস আরম্ভ হয়ে গেল? বাড়িতে কি কোনো নেগেটিভ এন্টিটি ঢুকে গেছে? কি হচ্ছে, কেন হচ্ছে? না এগুলো আমাদের মনের ভুল, না আমাদের উপরে কেউ কোনো রকম কালা জাদু করেছে? মানুষের অনেক কিন্তু কোশ্চেন থাকে। তার মধ্যে দিয়ে আমি কিছু ঘটনা আজকে তুলে ধরবো, যেই ঘটনা ম্যাডাম আমাদের বিস্তারিত জানায়। ম্যাডাম বলে, শোনা, তুমি চেষ্টা করবে আজকের ঘটনাটা সবার সামনে তুলে ধরার। কারণ এরকম অনেক মানুষ আছে যারা সবার সম্মুখীনে এসে তাদের এই কথাগুলো তারা সবার সামনে খোলাসা করতে পারে না। আজকে তোমার মাধ্যমে, আজকে আমার মাধ্যমে যদি কিছু মানুষের যদি ভালো করতে পারি, তাহলে মনে হয় কোথাও গিয়ে আমাদের উপরওয়ালা আমাদের ভালো একটা জায়গায় গিয়ে করবে। কারণ আমাদের সবাইকে কিন্তু ওখানে যেতে হবে। তো আজকে সেরকম ভাবেই তোমাদের কাছে ঘটনাটা তুলে ধরবো। সবাই সাথে থাকো, ঘটনাটা মনোযোগ সহকারে পুরোটা শোনো। তার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তাহলে চলো আজকে আমাদের অধ্যাপিকা সাথে অ্যাস্ট্রোলজার ম্যাডামের একটি সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ম্যাডাম প্রথমেই বলে যে আমি যখন এই জিনিসটা নিয়ে, বিষয়টাকে নিয়ে পুরো বিষয়টার মধ্যে ইন করে যাই, সেই ঘটনাটা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। সেটা হচ্ছে, আমাদের ম্যাডাম বলেন, জানো আমি 2005 সালে প্রথম শান্তিনিকেতন যাই। মানে প্রথম বলতে কি, তার আগে আমি ফ্যামিলির সাথে ঘুরতে গেছি। আর 2005 সেই সালটা আমার খুব ভালো করে মনে আছে। ওই সময় আমি প্রথম আমার কাজের জন্য যাই। হ্যাঁ, আমার চেম্বার হয়, প্রথম চেম্বার আমি ভিজিট করতে যাই শান্তিনিকেতন। আমার খুব মনে আছে 2005 সালটা ছিল, আর ছিল মাসটা হচ্ছে জানুয়ারি মাস। বেশ ঠান্ডা, এত সুন্দর একটা পরিবেশ শান্তিনিকেতনে, পুরো শান্ত নিলিবিলি, চারিদিকে ফাঁকা, কোকিলের শব্দ এত সুন্দর। আর এখন তো কোকিল সবসময় ডাকে, আর এখন আমার বাড়ির সামনেও ডাকছে রাতের বেলা, শুনতে পাচ্ছ। তো এবার তোমাদের বিষয়টা বলি। আমাদের ম্যাডাম বলছে যে আমি যখন ওখানে যাই, প্রথম ওখানে আমার একটা অ্যাপার্টমেন্ট ছিল কিছু ওখানে আমার ক্লায়েন্টের সাথে। যেহেতু আমি 2005 সালে একটি পেপারে আমি অ্যাড দিই যে আমি এই জায়গায় আসব। ওখানে আমার ক্লায়েন্ট ছিল যারা আমাকে রীতিমতো ফোনে বলতো যে ম্যাডাম আমাদের এখানে আসুন, প্রচুর মানুষ, আপনি আসলে উপকৃত হবেন। তো সেরকমভাবে 2005 সালে জানুয়ারি মাস ছিল, আমি ঠান্ডা ঠান্ডা বেশ খুব সুন্দর, আমি ওখানে যাই একটা চেম্বার করতে। 2005-এ আমার শান্তিনিকেতনে সেই চেম্বারটা করা, সেখানে কিছু লোক ভিজিট করা, সেখানে থাকা আমার একটা স্মৃতি জীবনের হয়ে থাকে, যেটা আজও পর্যন্ত আমি বয়ে নিয়ে চলছি। আজ 2024-এ দাঁড়িয়েও আজকে আমি 2005 সালের ঘটনাটা তোমার সাথে শেয়ার করছি। সেইটা কেন? কারণ এই ঘটনার মাধ্যমে মানুষ জানুক আত্মাদের উপস্থিতি সেটা আছে। এবার বলি, 2005-এ আমি যখন শান্তিনিকেতন যাই, তো আমি ওখানে একটা খুব নামি দামি একটা বিয়ে বাড়ি বলা চলে, ওটা বিয়ে বাড়ি রিসেপশন, একটা মানে বাড়ি যেখানে সব রকম ভাড়া দেওয়া হয়।
তো আমি সেইটাই ওখানে বুকিং করি। তারপর আমি ওখানে তো থাকতে পারবো না, জাস্ট ওটা ক্লায়েন্ট দেখার জন্য বুকিং করি। 3 দিন ছিলাম আমি শান্তিনিকেতন। তো আমি একটি ওখানে ছোট্ট করে গেস্ট হাউস ভাড়া করি। আর ওখানে আমি একা যাইনি, আমার সাথে আরও 2জন গেছিলো। আমার ড্রাইভার গেছিলো, আরেকটি ছেলে থাকতো। সেই ছেলেটি আমার সাথে কাজ করতো। মানে আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার, একজন অধ্যাপিকা, আমার অনেক রকম কাজকর্ম থাকে যেগুলো আমি ওকে দিয়ে করাতাম যখন আমি পারতাম না। আর আমার ড্রাইভার ছিল। তো আমি ওখানে গেস্ট হাউসে উঠি। গেস্ট হাউসটা বলতে পারি পুরোটাই ফাঁকা, কোনো লোকজন কিছুই নেই, বেশ নিরিবিলি, আমার ওরকমই পছন্দ। তো আমি সেই গেস্ট হাউসটা নিই। নেওয়ার পর আমি ওখানে থাকি। ঠিক যেই দিন আমি গেস্ট হাউসে উঠি, ঠিক নেক্সট ডে আমার ছিল ক্লায়েন্ট দেখার ডেট। তো আমি পরের দিন ক্লায়েন্ট দেখতে যাই। তো দেখলাম আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অধিক মাত্রায় ওখানে আমার ক্লায়েন্টরা এসছে। আমাকে অনেক বছর ধরে তারা বলতো যে ম্যাডাম, কেউ বলতো দিদি ভাই, আপনি এখানে একবার চেম্বার করুন, আমাদের আপনাকে খুব দরকার। তো সেরকমভাবে যাই। প্রথম আমার ক্লায়েন্টের কথা মনে পড়ে, একজন ক্লায়েন্ট আসে ঠিক আমার মায়ের বয়সী, মানে ওনার 64 থেকে 65 বছর বয়স। ওনার সাথে ওনার হাজবেন্ডও আসেন। তো জানতে পারলাম ওনার হাজবেন্ড এক্স আর্মিতে সার্ভিস করতেন। তো ওনাদের আমি যখন বললাম যে আপনাদের সমস্যাটা কি আছে আমাকে একটু বলুন, তখন আমাকে সামনে বসে থাকা উনি বললেন যে আমার সমস্যা বলতে প্রথম কথা হচ্ছে, তোমার সাথে ফোনে আমার কথা হয়েছিল, তুমি আজকে এখানে এসছো, আমি তোমার সাথে দেখা করতে এসছি, আরেকটি কথা তোমার সাথে শেয়ার করব, কিন্তু আমি বুঝে পাচ্ছি না তুমি আমার কথাগুলো কি শুনবে। আমি তখন বললাম যে হ্যাঁ, অবশ্যই শুনবো, কারণ আমার তো ক্লায়েন্টের কথা শোনা, সেটা বোঝা, এটাই তোমার কাজ, কেন শুনবো না, আপনি নির্দ্বিধায় বলুন। সামনে বসে থাকা মহিলা আমাকে বললেন যে আসলে আমার ছেলে 7.5 বছর আগে মারা যায়। মারা যাওয়ার পরে আমার ছেলের উপস্থিতি আমরা বাড়িতে বুঝতে পারি। আপনি কিছু এর বিষয় করতে পারেন? আমি তখন বিষয়টা পুরো জানতে চাইলাম, কারণ অনেক মানুষ আছে যাদের সন্তান হারা হয়ে যাওয়ার পর মা বাবা একটু সাইকো হয়ে যায়, তাদের মাথা ঠিক থাকে না। বোঝার চেষ্টা করলাম আদেও এরকম কিছু রোগে উনি ভুক্তভোগী না তো, হতেও পারে, একটা মাত্র ছেলে ওনার মুখ থেকে শুনি। তো তখন সামনে বসে থাকা মহিলা, মানে আমার ক্লায়েন্ট, তখন বললেন যে না, আসলে আমি বয়সের সাথে সাথে হতে পারি একটা ছেলে হারিয়েছি, মাতার আমার ঠিক নেই, কিন্তু আমার ছেলে যে বাড়িতে থাকে তার কটা আমি নমুনা আপনাকে বলি, আপনি শোনেন। তখন আমি বললাম হ্যাঁ, আপনি বলুন, আমি আগে বিষয়টা আপনার শুনি, পর্যবেক্ষণ করাটা খুব দরকার, তারপর নয় আপনাকে আমি কিছু রাস্তা দেখাতে পারবো। তখন সামনে বসে থাকা আমার ক্লায়েন্ট আমাকে বলতে শুরু করে ওনার ভাষা মতো। এবার আমি বলি, ক্লায়েন্ট বলতে থাকে যে আজ থেকে 7.5 বছর আগে আমার ছেলে আম গাছ থেকে পড়ে মারা যায়। হ্যাঁ, আমের সিজন ছিল, আমার ছেলের বয়স তখন ছিল 16 বছর। আর আমার ছেলে ওই, মানে কি বলবো, একদম কথা শুনতো না। আর আমাদের একটু বয়স করে বিয়ে হয়, তারপর খুব কষ্ট করে আমার ছেলেটা হয়, খুব আটুপাটু করে যত্ন করে ওকে রাখতাম। কিন্তু ধরে বেঁধে তো ছেলেকে রাখা যায় না ঘরে। ওকে বলতাম বাবু একা বেরোস না, বন্ধুদের সাথে মিশিস না, কিন্তু বন্ধুদের সাথে মিশতে দেবো না, এইটাই বা কিরকম মা বাবা। তো আমি বলতাম যা, বুঝতেও পারিনি যে এত বড় একটা বিপদ আমাদের জীবনে নেমে আসবে। তো যাই হোক, আমার ছেলে প্রত্যেক দিনের মতো
ওর পাড়ার কিছু বন্ধুদের সাথে হই হই করতো, খেলা করতো মাঠে, যেটা আমার দোতলা বাড়ির ছাদে উঠে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। সেদিনকেও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যখন সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তখন আমি ওপর থেকে ছাদ থেকে ছেলেকে ডাকি। ছেলে তখন বলল, মা আমি আসছি 10 মিনিটের মধ্যে। ও মাঠেই খেলা করছিল, আমার বাড়ির সামনেটাই ফাঁকা মাঠ। তো আমি চলে গেলাম পুজো দিতে। সন্ধ্যা হয়েছে, ভাবলাম যাই পুজোটা দিই, ও তো প্রায় দিন এরকম করে আসে, চলে আসবে। তো সন্ধ্যা দিতে দিতে আমার অনেকটা সময় লাগে, কারণ আমি জামা কাপড় পরিবর্তন করি, গা ঠা ধুই, ঘরদোর পরিষ্কার করি, তারপরে ভালো করে পুজো দিই। পুজো দিতে ঠাকুরের সামনে জপ করতে সময় লাগে। তো আমি প্রায় পুজো দিয়ে যখন উঠি তখন 1.5 ঘন্টা সময় লেগে যায়। উঠে দেখলাম বাইরে বেশ অন্ধকার, কিন্তু আমার ছেলের কোনো পাত্তাই নেই। তখন আমি সাথে সাথে বাইরে বেরিয়ে যাই। বেরোতে দেখলাম মাঠ পুরো ফাঁকা, মাঠে একটা ছেলে পর্যন্ত নেই। তো আমি বললাম, কোথায় গেল ছেলেটা আমার? তো সাথে সাথে মাঠ থেকে বেরিয়েই সোজা রাস্তা গেলে একটা দোকানের পাশেই, ওই দোকানেরই বাড়ির একটা ছেলে, আমার ছেলের বন্ধু, ওদের বাড়িতে ছুটে গেলাম। ওকে বললাম, কিরে কৈলাস, ছেলেটির নাম কৈলাস। আমি বললাম, কৈলাস আমার ছেলে কই? বলল, আন্টি তোমার ছেলে তো বাড়ি চলে গেছে, আমি তো জানি না। তো আমি তখন বললাম, তোদের সাথে যে আর ছেলেগুলো ছিল ওরা কোথায়? বললো, সবাই বাড়ি চলে গেছে। আমি পাগলের মতো দৌড়াতে দৌড়াতে সবার বাড়ি ছুটে ছুটে যাই। সবাই আমাকে বলল যে ও তো বাড়ি চলে গেছে। আন্টি তোমার ছেলে তো কখন বাড়ি চলে গেছে, আমরাও তো বাড়ি চলে এসেছি মাঠ থেকে, আমরা তো জানি না। এবার আমি কি করব? ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। সাথে সাথে বাড়িতে আসলাম। এসে আমার বাড়িতে ল্যান্ড ফোন আছে, আমার ল্যান্ড ফোন দিয়ে আমি সাথে সাথে আমার হাজবেন্ডকে ফোন করি। আমার হাজবেন্ড গেছিল বোলপুরে। আমার হাজবেন্ড বললো, আমি বাড়ি ফিরছি, তাও ঘন্টাখানিক লাগবে। আমি বললাম, তাড়াতাড়ি এসো। আমার হাজবেন্ড যখন বাড়ি ফেরে তখন রাত 8টা বেজে গেছে। আমার হাজবেন্ডকে বললাম, জানো তো বাবু এখনো বাড়ি আসেনি, কোথায় গেল বলো তো? বন্ধুদের বাড়ি গিয়ে খুঁজলাম, বন্ধুরা বলছে আসেনি, কি করব বলো তো? তখন আমার হাজবেন্ড বলছে যে চলো তো দেখি কোথাও আছে নাকি, ও মনে হচ্ছে কোথাও লুকিয়ে রয়েছে, মিথ্যা কথা বলছে। তখন এই বলে আমরা সাথে সাথে দুজনে বেরিয়ে যাই। বেরিয়ে চারপাশে আমরা ওকে খুঁজতে থাকি। চারপাশে খুঁজছি খুঁজছি, কোনো জায়গায় কিন্তু ওকে খুঁজে পাচ্ছি না। খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি। হঠাৎ করে একটা সময় আমার মনে হলো, আরে কালকে তো দুপুরবেলা আমার ছেলে বলছিল, মা ওই পাশের আম বাগানে প্রচুর আম হয়েছে, গাছগুলো তো ছোট ছোট, ও তো গেলে পারে পারতে পারবে, ও আবার আম বাগানে গেল না তো, কিছু হলো না তো? বলে আম বাগানে ছুটে যাই হাতে টর্চ নিয়ে। আর আমাদের বাড়ির পাশে পাশে কিছু লোকও আমাদের সাথে যায়। গিয়ে ছেলেটাকে দেখলাম, মানে কি বলবো, ঘেটিটা মুটকে, একটা হাত ওর পেটের তলায়, পাটা ভাঁজ করা, মাটিতে পড়ে আছে। দেখেই বুঝতে পারলাম যে আমার ছেলেটা আর জীবিত নেই। যাই হোক, ওখানে তো কান্নাকাটি ভেঙে পড়লাম। তারপরে সব কিছুই হলো কাজ। হওয়ার ঠিক 14 দিনের মাথায় আমাদের বাড়িতে নানা রকম ঘটনা ঘটতে শুরু হলো। সেটা হচ্ছে, দেখতাম আমার যে ছেলেটি ওপরের ঘরে থাকতো বাবু, দেখতাম ওর ঘরে প্রত্যেক দিন বইগুলো খোলা থাকতো। প্রত্যেক দিন আমি যখন ওর ঘরে সকালবেলা একবার যেতাম পরিষ্কার করতে ঘরটা, তখনই দেখতাম ওর প্রত্যেক দিন বই খোলা। কিন্তু ওর যে ঘরটা উপরে থাকতো, ওই ঘরের কিন্তু জানলাগুলো, দরজা সবই কিন্তু বন্ধ থাকতো। কিন্তু দরজা জানলা বন্ধ থাকার সত্ত্বেও ওর যে ওই বই খাতাগুলো কিভাবে খোলা থাকতো আমি জানতাম না। একদিন দেখি, দুদিন দেখি, 3 দিন দেখি, প্রায় আমি দেখতেই থাকি। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, জানো তো বাবুর উপরের রুমে তালা দেওয়া থাকে, প্রত্যেক দিন একটা জিনিস লক্ষ্য করি। আমার হাজবেন্ড বলল, কি বলো তো? আমি বললাম, জানো ওর বসার যে টেবিল চেয়ারটা আছে না, ওর ওই টেবিলটার মধ্যে দেখি প্রত্যেক দিন ওর বই খাতাগুলো খোলা থাকে। যেরকম আমাদের বাবু পড়াশোনা করতো বসে, ঠিক ওরকম ভাবে খোলা থাকে। আমি প্রত্যেক দিন বন্ধ করে সরিয়ে রেখে আসি, কিন্তু আবার পরের দিন সকালে গিয়ে দেখি সেই টেবিলের উপরে বই খাতা খোলা। কিন্তু
কেন এটা হচ্ছে বলো তো? আমার হাজবেন্ড প্রথমে কথাটা পাত্তাই দেয়নি, ভাবতো মনে হয় আমি বানিয়ে বানিয়ে কিছু বলি। তারপর আমার হাজবেন্ডকে আমি একদিন নিয়ে গিয়ে দেখালাম। তো আমার হাজবেন্ড আমাকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি না যেও না, সকালবেলা আমি যাব, আমি গিয়ে দেখব যে তুমি যে কথাটা বলছো সেটা সত্যি না তোমার মনের ভুল। তো সেরকম ভাবে আমার হাজবেন্ডও কিন্তু একই জিনিস দেখে, একই জিনিস চোখে পড়ে। আচ্ছা, এটা তো গেল। এইবার আমার ছেলের ঘরে পড়ার জুতো, হয়তো কথাগুলো শুনলে খুব আহ, হাস্যকর মনে হবে, কিন্তু এটা একটা মায়ের দিক থেকে ভাবলে এটা অনেক করুণাদায়ক। দেখতাম আমার ছেলে যে জুতো পরে ঘরে হাঁটতো, সেই জুতোটা আহ, একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে চলে যেত। ছোট ছোট জিনিসগুলো আমরা ঘরে দুজনে লক্ষ্য করতাম, কাউকে বলতাম না, দুজনের মধ্যে ওর উপস্থিতি আমরা বুঝতে পারতাম। আমরা যখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে সবকিছু ভুলে থাকার চেষ্টা করছি, সন্তানকে ভোলা যায় না, তবু ওর কষ্টটা ভোলার চেষ্টা করছি, তখন সোফাতে বসে যখন টিভি দেখতাম, তখন বুঝতে পারতাম পাশে যেন এসে আমার ছেলেটা বসেছে, পাশে বসে রয়েছে। তো এইগুলো এখনো পর্যন্ত হচ্ছে। আমাদের অধ্যাপিকা ম্যাডাম বলে, শোনা, আমি আমার ক্লায়েন্টের মুখ থেকে পুরো বিষয়টা আমি শুনি। শোনার পর আমি ভাবলাম যে যদি আমাদের ক্লায়েন্ট একাই বলতেন তাহলে হয়তো ভাবতাম এটা মা বাবার শোক। কিন্তু ওনার যে হাজবেন্ড, ওনার হাজবেন্ড এক্স আর্মি, ওনার হাজবেন্ড এখনো পর্যন্ত বেশ সুস্থ সবল মানুষ, কিন্তু ওনাদের মন মানসিকতা দেখে কখনোই মনে হচ্ছে না যে ওনারা কোনো ঝুড়ি ঝুড়ি গল্প বলছে অথবা ওনাদের মনের ভুল, কখনোই না। যেটা বলছে সেটা বাস্তবে কিন্তু ওনাদের সাথে ঘটছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তো বলার পর আমি ওনাদেরকে একটা যন্ত্র দিই, যেটা আমি একটা অ্যাস্ট্রোলজার, আমার কাছে পেশেন্ট আসলে মানে ক্লায়েন্ট আসলে আমি দিই। তো একটা যন্ত্র দিয়ে আমি বললাম এটা আপনার ঠাকুরের যে আসন রয়েছে ওখানে একটা হলুদ কাপড়ের ওপর এটাকে বসিয়ে রাখবেন। আশা করি কোনো নেগেটিভ যদি এন্টিটি আপনার বাড়িতে থাকে তাহলে সে প্রবেশ করতে পারবে না। তখন ক্লায়েন্ট আমাকে বলে উঠলেন, মহিলাটি, যে না ম্যাডাম, আমি এটা চাই না, আমার ছেলে আসুক, কিন্তু আমি বলতে চাই যে ও কি খুব কষ্টে কষ্টে আছে, আমি জানতে চাই ও মৃত্যুর পর কেমন আছে, ও কি আমাদের সাথে থাকবে ম্যাডাম? তাহলে থাকুক না আমার ছেলেটা। আমি ক্লায়েন্টকে বোঝালাম যে এখন আপনার ছেলে নেই, ও তো মারা গেছে, ওর মৃত্যু হয়ে গেছে, ওর ভগবান যতদিন ওকে আয়ু দিয়ে রেখেছিল ততদিন ও ছিল, এখন কিন্তু ওরা থাকার না, ও যে আপনাদের সাথে রয়েছে এটা ও কষ্ট পাচ্ছে। আপনারা বসে টিভি দেখছেন, আপনারা ওর কথা আলোচনা করছেন, আপনারা ওর যে রুমে যাচ্ছেন, আপনারা যে ওর খাবারগুলো খাচ্ছেন, ওর কথা মনে করছেন, ওর যে ফটোর মধ্যে মালা দিচ্ছেন, ওর প্লেটে যে আপনারা মিষ্টি জল দিচ্ছেন, এইগুলো যে করছেন, ওর কষ্ট হচ্ছে, ওকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। আপনি এটা রাখেন, ওর আস্তে আস্তে আপনাদের বাড়িতে প্রবেশ করাটা বন্ধ হোক, তারপর আপনারা ভালো কোনো পুরোহিত মশাই বা কোনো ভালো ব্রাহ্মণকে ধরে আপনারা এই বিষয়টাকে কাটিয়ে নেন, যাতে ওর আত্মাটা মুক্তি পায়, ছেলেটি যেন পরে জন্ম নিতে পারে। তখন ক্লায়েন্ট কিছুতেই বুঝবে না, কান্নাকাটি করছে। যাই হোক, বুঝিয়ালাম, বোঝানোর পর আরও কিছু ক্লায়েন্টের সাথে কথা বললাম। তারপর কিছু ক্লায়েন্টকে বললাম তোমরা নেক্সট ডে এসো, আমি 3 দিন আছি বলে আমি আমার যে ছোট্ট একটা ওখানে গেস্ট হাউস নিয়েছিলাম ওখানে ফিরে আসি। যেখানে আমার মানে ভিজিট করছিলাম, ক্লায়েন্ট আসছিল, সেখান থেকে মানে ওই অফিস রুম থেকে আমার গেস্ট হাউস ওই 30 মিনিট গাড়িতে আসতে লাগে, বেশ দূরেই আছে। তো আমি ফিরে আসলাম, তখন প্রায় সন্ধে সন্ধে হচ্ছে। আসার পর আমি যখন একা একা আমি রুমে বসে ওই ক্লায়েন্টের কথাটা চিন্তা করছি, মনে মনে ভাবছি যে কি ভুক্তভোগী মানুষ, কারণ আমিও তো একটা মা। খুব খারাপ লাগছিল, ওনারা কাঁদছিলেন, স্বামী স্ত্রী দুজন কথাটা বলছিলেন, ওই কথাটা আমি চিন্তা করছি।
যাই হোক, করতে করতে আমার সত্যি নিজের থেকে খুব করুণ লাগছিল, মনটা খুব খারাপ লাগছিল। রাতে খুব তাড়াতাড়ি 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে আমি রাতে শুয়ে পড়ি, কারণ নেক্সট ডে আমাকে আবার ক্লায়েন্ট দেখতে যেতে হবে। শুয়ে পড়ি। রাতের বেলা কি বলবো, আমাদের ম্যাডাম বলে, সোনা, একটা এমন অবিশ্বাস্য জিনিস যে ঘটবে আমি বুঝতেও পারিনি, আর এর আগে আমার সাথে এরকম কোনোদিন হয়ও নি। আমি ঠিক রাত 2টোর সময় একবার আমার ওটা দরকার হয়, আমি ওয়াশরুমে যাব বলে উঠি। উঠতে আমি পরিষ্কার আমার যে রুম থেকে আমি মানে রুমে যে রয়েছি, খাট থেকে যে আমি মেঝেতে পাটা দেব উঠে, তখনও হালকা হালকা চোখে ঘুমাচ্ছিলাম। তো ঘরে রীতিমতো দুপাশে দুটো ওয়ালে লাইট জ্বলছে, খুব জিরো পাওয়ার লাইট, তবে ঘরটা বেশ আলোকিত হয়ে রয়েছে। আমি বাথরুমের যে মানে দরজাটা রয়েছে, বাথরুমের দরজার দিকে যখন তাকালাম, তখন দেখলাম ঠিক একটা 16-17 বছরের ছেলে ওই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, একদম অস্পষ্ট, একদম কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে, হিজিয়ে আমি তাকে দেখতে পাচ্ছি। আমি দেখে প্রথম একটু চমকে উঠলাম, তারপর আমি সামনে হেঁটে গেলাম, কারণ আমার তো শরীরে বন্ধন করা আছে, আর আমি অনেক রকম জিনিস জানি, আমার সেই সাহসটাও আছে, যেহেতু আমি এইসব নিয়ে পড়াশোনা প্রচুর করেছি, এখনও করছি। আর যেই সময়ের ঘটনাটা বলছি 2005, তখনও আমি অধ্যাপিকা। আমি তখন মোটামুটি আমার এইসব বিষয় নিয়ে পুরো বিষয়টায় অভিজ্ঞ আমি। তো আমি সামনে হেঁটে যাই, হেঁটে যাওয়ার পর আমি ওখানে দেখলাম কিছুই নেই। আমি একটা হাওয়া অনুভব করলাম, একটা দমকা হাওয়া, ঠিক মনে হলো আমাকে কেউ সরিয়ে দিয়ে আমার হাতের বাঁ হাতের সাইড দিয়ে বেরিয়ে গেল। যখন আমি বাথরুমের দরজাটার সামনে যাই, তখন আমি বুঝতে পারলাম যে কোনো একটা নেগেটিভ এন্টিটি এখানে উপস্থিত ছিল, এখন আমাকে দেখে সরে গেল। আমি একটা মন্ত্র জপ করতে করতে বাথরুমে যাই, বাথরুম থেকে আমি মন্ত্রটা জপ করতে করতে এসে আমি জাস্ট আমার বিছানায় যেইটুকুনি জায়গায় আমি শুয়ে রয়েছি ওখানটা আমি বন্ধন করি, মন্ত্র দ্বারা করে আমি ওখানটা শুই, আমি ঘুমিয়েও পড়ি, কারণ এই জিনিসগুলো আমার কাছে নতুন কিছু না, আমি এগুলো জানি। শুয়ে পড়ি। পরের দিনকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করে আমি চলে যাই আমার বুকিং অফিসে, যেখানে আমি আমার ক্লায়েন্ট দেখবো। তো সেদিনকেও দেখলাম আমার ক্লায়েন্ট প্রচুর এসেছে, সবার সাথে কথা বললাম। শেষে যখন উঠে আসবো, তখন আগের দিনে সেই বৃদ্ধ বাবা মা ক্লায়েন্ট আমার কাছে আসে, বলছি, ম্যাডাম আপনি চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, আজকের মতো শেষ, কালকের দিনটা লাস্ট, আবার আসবো আমি 6 মাস পর। কোনো মতে আমাকে সেই ক্লায়েন্ট ছাড়বে না, আমাকে বলছে আপনাকে আমার বাড়িতে যেতেই হবে। তো আমি তখন বললাম, বাড়িতে যেতে হবে? আচ্ছা চলুন যাব। কারণ ওনাদের কথা আমার আগের দিন শোনার পর খুব খারাপ লাগছিল, একটা মা আমিও তো, তো আমি চলে আসবো। তো আমি বললাম থাক, যখন আমি তো গেস্ট হাউসেই আমার যাব, একবার যাই। তো অনেক করে বলতে আমি ক্লায়েন্টের বাড়ি গেলাম, ওনার হাজবেন্ডের সাথে ছিল, আমার ড্রাইভার নিয়ে গেল সাথে। তো ওনাদের যখন বাড়িতে যাই, ওনাদের ফ্ল্যাটে যখন আমি উঠলাম দোতলার উপরে, আমি লক্ষ্য করলাম যে সত্যি ওনাদের যে বাড়িটা, একটা পরিবেশটা একটা ভার ভার লাগছে, মনে হচ্ছে ওখানে শুধু আমরা 4জন না, ওখানে কেউ একজন আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। আমার ক্লায়েন্ট হাজবেন্ড ওয়াইফ, আমার ড্রাইভার আর আমি, আমরা 4জন ওখানে না, আরও কেউ আছে। তো আমি তখন আমার ক্লায়েন্টকে বললাম, আপনারা চিন্তা করবেন না, আমি দেখছি। আচ্ছা, যেই যন্ত্রটা দিয়েছিলাম ওটা কোথায়? বললো ঠাকুর ঘরে আসেন ম্যাডাম। গেলাম, ঠাকুর ঘরে যেরকমভাবে বলেছি ওরকম করে বসানো রয়েছে। তো আমি বললাম, যন্ত্র থাকলে তো ঘরে কেউ আসতে পারে না, কিন্তু আমার মনে হচ্ছে এখানে আমরা ছাড়াও কেউ আছে। তখন বলছে ক্লায়েন্ট, ম্যাডাম আমার ছেলেই রয়েছে, ও ছাড়া কে থাকবে, বাবু তো সবসময় আমাদের সাথে থাকে। আমি তখন বললাম, এই যে আপনাদের এই বাবু, আপনাদের যে এই স্নেহ মমতা টান ভালোবাসা, এর জন্য আপনাদের ছেলেটা কষ্ট পাচ্ছে, আপনাদের ছেলেটা মুক্তির জন্য ঘুরছে,
জানেন কালকে আপনার ছেলেকে রাতে আমি দেখেছি। তখন ক্লায়েন্ট বলছে, কি বলছেন ম্যাডাম, আমার ছেলেকে আপনি কি করে দেখলেন? আমি বললাম হ্যাঁ, এটাই তো বিষয়। আসলে ও একটা বার্তা দিতে চাইছে, ও বলছে, ও বুঝাচ্ছে যে আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি করে দাও। আপনারা এই ভালোবাসা, এত স্নেহ মমতা, এত টান, ও পাচ্ছে না, ওর কষ্ট হচ্ছে। আপনারা ভাবছেন ভালো লাগছে না ওর, আপনারা ভাবছেন একটা জীবিত অবস্থায় একটা ছেলেকে মেয়েকে যদি আপনাদের সন্তানকে আঁকলে পিষ্টে বাবু সোনা করেন, সেইটা ওরা মানতে পারে। মৃত্যুর পর আপনাদের ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ ওরা নিতে পারে না। ওদের কষ্ট হয়, ওদের সারা শরীর জ্বালা করে, ওরা সেটা বলতে পারে না। ওরা চায় মুক্তি, ওদের মুক্তির দরকার। তখন ক্লায়েন্ট অনেক কান্নাকাটি করে বলল যে ম্যাডাম আপনি ঠিকই বলছেন, আমার ছেলেকে মুক্তি দেন। তখন আমি বললাম যে আমি মুক্তি দেওয়ার কেউ না, আপনি এখানে কোনো ব্রাহ্মণ পুরোহিতের সাথে কথা বলুন, তাদেরকে দিয়ে আপনি ওর মুক্তির উপায় করুন। বাড়িতে শ্রাদ্ধ শান্তি ওর কাজ করুন, ভালো করে দোষ কাটান। ও দোষ পেয়েছে নাকি কিছু জানেন? বলছে না ম্যাডাম, আপনি কি জানেন, এগুলো করেন, আপনার ছেলে মুক্তি পেয়ে যাবে, ওকে মুক্তি দেন। এবার বলি, আমাদের ম্যাডাম অধ্যাপিকা, যাই বলি না কেন কম হবে। ওনার যে ঘটনাটা, এই কথা মানে আমি শুনে, আমি নিজে তোমাদের সোনা দিদি ভাই বলছি, আমি মুগ্ধ হয়ে যাই যে সত্যি মানুষ মৃত্যুর পরেও কিন্তু মানুষের সাথে কমিউনিকেট করে। আমাদের ম্যাডামের কথা মতো ম্যাডাম বলে আমি ওখান থেকে পরের দিন চলে আসি আমার কলকাতার বাড়িতে। আমার ওখানে কাজ শেষ হয়ে যায়, আমি আবার 6 মাস পর যাব বলে আশ্বাস দিয়ে আসি। ফোনে ফোনে আমার ক্লায়েন্টের সাথে আমি কথা বলতাম। প্রায় 2 সপ্তাহ পর, পুরো 2 সপ্তাহ পর একদিন রাতে অদ্ভুতভাবে আমি ঘুমাচ্ছি, আমার পায়ে একটা স্পর্শর অনুভূতি আমি পাই, কেউ যেন আমার পাটা এসে ধরল। আমি সাথে সাথে চোখটা খুলে উঠে বসি। প্রচণ্ড বাইরে হাওয়া সেদিনকে। আমার যে ঘরের জানালাগুলো দোতলার উপরে খোলা থাকে, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আমার হাজবেন্ড আমার পাশে ঘুমাচ্ছে, ওকে আমি গায়ে হাত দিয়ে ডাকতে গিয়েও আমি ডাকলাম না। আমি তখন নিজে থেকেই অনুভব করলাম কেউ একজন আমার পায়ে স্পর্শ করলো। আমি চশমাটা পরলাম, আমার বালিশের পাশে চশমাটা রাখা থাকে। চশমাটা পরার পর আমি ওই জানলাটার কাছে, আমার যে সোজাসুজি দুখানা জানলা রয়েছে, পায়ের দিক করা থাকে, পায়ের দিকে দুটো জানলা খোলা রয়েছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রাস্তার যে লাইটগুলো, সেই লাইটের আলোটা পর্দায় পড়ছে, পর্দাটা হাওয়ায় দুলছে, আমি পরিষ্কার দেখছি ওখানে একটা ছেলের শ্যাডো, 16 থেকে 17 বছর বয়স। আমি বুঝতে পারলাম যে সেই ছেলেটি যাকে আমি গেস্ট হাউসে দেখেছিলাম শান্তিনিকেতনে, যার কথা আমি তার মা বাবার মুখ থেকে শুনেছি, সেই ছেলেটি আজকে কলকাতায় আমার কাছে। তখন আমি ওকে বললাম কে তুমি? তখন সেই ছেলেটি আমাকে পরিষ্কার একদম হাওয়ার মতো কথাটা, মানে মনে হচ্ছে ভেসে ভেসে আসছে, আমাকে শুধু বলল ধন্যবাদ দিদি। শুধু এইটুকুনি বলল ধন্যবাদ দিদি, বলে সে কিন্তু হাওয়ায় পুরো ওখানটা মিশে গেল। আমাদের অধ্যাপিকা ম্যাডাম বলেন এইটা আমি অনেক রকম কাজ করেছি, অনেক রকম বিষয় শুনি, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা। ছেলেটি পুরো মানে ওখান থেকে হাওয়ার মতো ভ্যানিস। পরের দিন সকালবেলা আমি শান্তিনিকেতনে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। সকালবেলা আমার হাজবেন্ড বলল কি ব্যাপার, এই তো ফিরে আসলে, 2 সপ্তাহ হচ্ছে, আবার তুমি যাচ্ছ? আমি বললাম আমার খুব জরুরি একটা কাজ এসে পড়েছে, আমাকে যেতেই হবে। আমার হাজবেন্ড বলল তাহলে আমিও যাব। আমি বললাম চলো। আমার হাজবেন্ডকে নিয়ে আমি শান্তিনিকেতনে আসি। সেই ক্লায়েন্টের বাড়ি আমি গিয়ে উঠি। আমাকে ক্লায়েন্ট দেখে অবাক, বলছে ম্যাডাম আপনি? আমি তখন বললাম আপনার ছেলের কাজ পরিপূর্ণ হয়েছে। আপনার ছেলের কাজ করার পর, বাড়িতে শ্রাদ্ধ শান্তি দেওয়ার পর, এরপরে কি আপনি ওর উপস্থিতি বুঝতে পারছেন? বলছে না ম্যাডাম। আমি বললাম হ্যাঁ, আপনার ছেলে মুক্তি পেয়েছে, ও কালকে আমাকে দেখা দিয়েছে। তখন ক্লায়েন্ট বলছে যে দেখা দিয়েছে মানে আপনি কি করে বুঝলেন আমার ছেলে ছিল? আমি বললাম হ্যাঁ, আসলে ও তো মুক্তির উপায় খুঁজছিল, উপায় পাচ্ছিল না। আসলে আপনার আমার
মারফতে যোগাযোগ করিয়ে ওর মুক্তির উপায়টা ও ঠিক নিজে জোগাড় করে নেয়। ও মুক্তি পেয়েছে আমার জন্য, ওর জন্য আপনাকে যে বোঝাতে পেরেছি তার জন্য আমাকে কালকেও ধন্যবাদ জানিয়ে গেছে। সব আত্মাও কিন্তু খারাপ হয় না, বুঝতে হয়। অনেক আত্মা, আমাদের অধ্যাপিকা ম্যাডাম বলেন, অনেক আত্মা কিন্তু মানুষকে উত্তপ্ত করে, ভয় দেখায়, চালায়, কোনো ক্ষতি করে না, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা ভাবি যে আমাদেরকে ক্ষতি করবে। এরকম বহু বাড়িতে হয়, বহু পরিবারে হয়। দেখবে বাড়ির কেউ মারা গেছে, মারা যাওয়ার পর সেই আত্মাটাকে বাড়ির লোক কিন্তু প্রায়শই দেখতে পাচ্ছে, ভয় পাচ্ছে। সে কোনো রকম শব্দ করছে, রাতের বেলা ঘুমাতে দিচ্ছে না, অনেক কিছু করে পরিবারকে ভয় দেখায়। আমরা কি ভাবি যে ও এখন খারাপ হয়ে গেছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, থাকতে দিচ্ছে না আমাদের, ও তো ভালো ছিল। কিন্তু আমরা বুঝতে পারি না যে ওর মৃত্যুর পরে কাজটা ঠিক হয়নি, ও মুক্তি পায়নি। ও মুক্তির জন্য বাড়ির পরিবারকে এসে বারবার নক করতে থাকে যে তোমরা আমাকে মুক্তি দাও। এটা সবাই বোঝে না। আমাদের অধ্যাপিকা ম্যাডাম বলে এটা হচ্ছে মৃত্যুর পরে তারা কিন্তু মানুষের সাথে কানেক্ট করতে চায়। যদি তাদের কোনো অপূর্ণ কোনো কাজ থাকে, অসম্পূর্ণ কাজ থেকে যায়, সেটা করাতে তারা চায়, তারা বলতে চায় যে এই কাজটা করো। বা তার যদি কোনো কিছু আশা আকাঙ্ক্ষা থাকে সেটা পূরণ করার জন্য তারা বারবার করে আমাদের সাথে কমিউনিকেট করে। আমরা ভয় পাই। আত্মাকে কিন্তু ভয় পাওয়ার বিষয় না, কারণ সে কিন্তু আত্মা হওয়ার আগে কিন্তু সে একটা মানুষ ছিল। সে মারা যাওয়ার পর তার শরীরটা নেই, তার আত্মাটা ঘুরে বেড়াচ্ছে। তাকে কিন্তু ভয় পাওয়ার বিষয় না, তার সাথে কিন্তু কমিউনিকেট করা দরকার। তাকে কিন্তু বোঝা দরকার যে সে কেন ফিরে আসছে, কেন সে আমাদেরকে দেখা দিচ্ছে, কেন সে ভয় দেখাচ্ছে। আমরা যেটা ভয় দেখাচ্ছে ভাবছি সেটা হচ্ছে যে ও মারা গেছে, ও ভূত হয়ে গেছে, ও ভয় দেখাচ্ছে। ভূত, ভূত নামেই আমাদের একটা ভয়, কিন্তু না, ও বলতে চায় যে আমাকে মুক্তি দাও, আমি মুক্তি পাইনি। মুক্তি যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু বারবার সে ফিরে আসে, থেকে যায়, আর মানুষের সাথে কমিউনিকেট করতে চায়। সেটা আমরা ভয়তে ভাবি ও মৃত্যুর পর ভূত হয়ে ফিরে এসে আমাদের ভয় দেখাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। দর্শক বন্ধু, তোমাদের আজকের ঘটনাটা কেমন লাগলো? আমাদের শান্তিনিকেতনে ম্যাডাম গিয়ে এই যে ঘটনাটা, ম্যাডাম বলে আমি অনেক জায়গায় ভিজিট করি, অনেক জায়গায়, বাঁকুড়া, বীরভূম, মালদা, খড়গপুর, নানা রকম, মুর্শিদাবাদ, বহরমপুর, নানা রকম জায়গায় আমি যাই, কিন্তু শান্তিনিকেতনে গিয়ে আমার এই যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি, আমার সারা জীবন মনে থাকবে। সব থেকে বড় কথা, আমার জন্য একটি ছেলে কিন্তু মুক্তি পায়, যে কিন্তু রীতিমতো আমাকে ধন্যবাদ জানিয়ে দেয়। যাই হোক দর্শক বন্ধু, আজকে আসবো, আস্তে আস্তে বলবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো, ঘটনা পাঠাও। যেরকম ভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো, ঘটনা পাঠাচ্ছ, এরকম ভাবে সাথে থেকো। আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে মেলও করতে পারো। আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো, সাবধানে থেকো, চোখ কান খোলা রেখো। দেখা হবে ঠিক আগামীকাল রাত 10টায়। আজকের মতো টাটা।